পীরে কামিল পর্ব সংখ্যা ৯। ঘুমের মধ্যে মোবাইলের রিংটোন ভেসে আসে সালারের কানে। লাগাতার বাজতে থাকা শব্দে চোখ খুলে যায়। বেশ বিরক্ত হয়ে বেডসাইড টেবিল হাতড়ে মোবাইল তুলে রিসিভ করল। হ্যালো। কণ্ঠ চিনলেও ইমামা তৎক্ষণাৎ কিছু বলতে পারল না। হ্যালো। ঘুম জড়ানো কণ্ঠ আবার শোনা যায়। সালার। ইমামা ওর নাম ধরে ডাকে। হ্যাঁ বলছি, একই কণ্ঠে বলল। আমি ইমামা বলছি। বলতে চেয়েছিল কোন ইমামা? আমি কোনো ইমামাকে চিনি না। কিন্তু মস্তিষ্ক কারেন্টের মতো সিগন্যাল দেয়, চোখ আপনা আপনি পুরো খুলে যায়। সঙ্গে সঙ্গে কণ্ঠ চিনে ফেলে সালার। আমি ওয়াসিমের বোন। অন্য পাশের নীরবতায় ইমামা নিজের পরিচয় দেয়। চিনতে পেরেছি। হাত বাড়িয়ে বেডসাইড ল্যাম্প অন করে সালার। ঘুম নাই হয়ে যায়। টেবিলের উপর থেকে রিস্ট ওয়াচ তুলে সময় দেখল। ঘড়িতে ৩:১০ বাজে। কিছুটা অবিশ্বাস্যর ঢোক গেলে ঘড়ি আবার টেবিলে রেখে দেয়। অপর পাশ এখন নীরব। হ্যালো। সালার এপাশ থেকে বলল। সালার, তোমার সাহায্য দরকার। সালারের কপালে ভাঁজ পড়ে। আমি একবার তোমার জীবন বাঁচিয়েছিলাম, এখন আমি চাই তুমি আমার জীবন বাঁচাও। সালার অবদ্ধ ভঙ্গিতে ইমামার কথা শুনতে থাকে। আমি লাহোরে একজনের সাথে যোগাযোগ করতে চাই, কিন্তু পারছি না। কেন? ওখানের কেউ ফোন তুলছে না। রাতের এই সময়ে তুমি? ইমামা বলতে দিল না। প্লিজ, এখন শুধু আমার কথা শোনো। আমি দিনের বেলা ফোন করতে পারবো না, হয়তো কাল রাতেও না। বাড়ির মানুষ আমাকে ফোন করতে দিচ্ছে না। আমি চাই তুমি একটা অ্যাড্রেস আর ফোন নাম্বার নোট করে নাও, সেটা দিয়ে একজনের সাথে কন্ট্যাক্ট করো। তার নাম জালাল আনসার। তাকে গিয়ে শুধু বলবে আমার বাবা মা এখানে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। বিয়ে না করে তারা আমাকে লাহোর যেতে দিবে না। হুট করে সালারের ভেতরে পুরো বিষয় নিয়ে কৌতূহল জাগে। কম্বল হাঁটু পর্যন্ত টেনে ইমামার কথা শুনছিল। একটা অ্যাড্রেস আর ফোন নাম্বার বলেছে মেয়েটা। ও সে অ্যাড্রেস আর ফোন নাম্বার নোট করেনি। এর প্রয়োজন নেই। জিজ্ঞেস করল, যদি আমি ফোন করার পরও কেউ ফোন রিসিভ না করে তাহলে? দীর্ঘ নীরবতার পর ইমামা বলল, তুমি লাহোর গিয়ে তার সাথে যোগাযোগ করতে পারবে প্লিজ? এটা আমার জন্য জরুরি। এবার সুরে মিনতি ছিল। যদি সে জিজ্ঞেস করে আমি কে, তাহলে কি বলবো? যা ইচ্ছে বলে দিও, আমার অসুবিধা নেই। আমি শুধু এই বিপদ থেকে মুক্তি চাই। তুমি নিজে তার সাথে কথা বললে বেশি ভালো হয় না? সালার ভেবে বলল। আগেই বলেছি, হয়তো দ্বিতীয়বার কল করার সুযোগ পাবো না। আর এখন সে ফোন রিসিভ করছে না। সালার কিছু বলল না। ইমামা হতাশ হয়ে ফোন রেখে দেয়। কল কেটে যাওয়ার পর সালার অনেকক্ষণ ফোন হাতে নিয়ে বসে রইল। জালাল আনসার, ইমামা হাসিম, যোগাযোগ করা, বাবা মায়ের জোর করে বিয়ে দেওয়া, পাজেলের টুকরোগুলো মিলানোর চেষ্টা করে। যদিও জিজ্ঞেস করেনি জালালের সাথে ইমামার কি সম্পর্ক। ডান পা নাড়তে নাড়তে এদের দুজনকে নিয়ে ভাবে। এই পরিস্থিতি ওর কাছে বেশ চিত্তাকর্ষক লাগছিল। ইমামার মতো একটা মেয়ে এই ধরনের অ্যাফেয়ারে ইনভলভ। নিজের ব্যাপারে ইমামার অপছন্দ সম্পর্কে ও জানে, তাই আরো বেশি অবাক। ইমামা এর পরও ওর কাছে সাহায্য চাইছে। এই মেয়ে চায় কি? আমাকে ব্যবহার করছে নাকি ফাঁদে ফেলতে? ভাবতে ভাবতে বুক অব্দি কম্বল টেনে চোখ বন্ধ করে নেয়, কিন্তু ঘুম ওর চোখ থেকে কয়েক ক্রোশ দূরে। বিগত অনেক বছর ধরে ওয়াসিম আর সে পরিবারকে চিনে ও। ইমামাকেও আসা যাওয়ার পথে দেখেছে, কিন্তু সেসব সাক্ষাতে কখনো তেমন নজর দেয়নি, তাই ইমামার ব্যাপারে বেশি কিছু জানে না। ওদের পরিবারের তুলনায় ওয়াসিমদের পরিবেশ বেশ প্রথাশীল, তাই অন্যান্য বন্ধু-বান্ধবের বাড়ির মতো কখনো অবাধে সে বাড়িতে যাওয়া আসা করতে পারেনি। এটা নিয়ে ওর মাথা ব্যথাও ছিল না, কারণ প্রতিটি পরিবারের আলাদা পরিবেশ ও নিজস্ব কায়দা কানুন থাকবে, এটাই স্বাভাবিক। তারপরও ইমামার মুড আর টেম্পারমেন্ট সম্পর্কে সামান্য ধারণা ছিল, তাই হঠাৎ এভাবে ফোন পাওয়ার ধাক্কা সামলাতে পারছিল না। অনেকক্ষণ চেষ্টা করার পরও ঘুমাতে না পেরে অস্থির হয়ে উঠল। জাহান্নামে যাক ইমামা আর ওর কাহিনী। বিড়বিড় করে মুখের উপর বালিশ দিয়ে অন্য পাশে ফিরে যায়।
রুমে এসে আগের মতো বসে রইল ইমামা। পেটের মধ্যে গিট অনুভব করছে। মাত্র কয়েক ঘন্টায় সব বদলে গেল। সারা রাত ঘুমাতে পারে না। সকালে নাস্তার জন্য বাইরে এলো না। ওর ক্ষুধা যেন মরে গেছে। 10:30 নাগাদ পোর্চ থেকে গাড়ি স্টার্ট হওয়ার শব্দ আসে। জানে এই সময় বাবা আর বড় ভাই অফিসে যায়। তাদের অফিসে যাওয়ার অপেক্ষাই করছিল। তারা যাওয়ার আধা ঘন্টা পর রুম থেকে বের হয়। লাউঞ্জে মা আর ভাবি বসেছিল। আস্তে করে ফোনের কাছে চলে আসে। রিসিভার হাতে নিতেই মায়ের আওয়াজ পায়, তোমার বাবা বলে গেছে তুমি কোথাও ফোন করতে পারবে না। ইমামা ঘাড় ঘুরিয়ে বলল, আমি আস্তাদকে ফোন করছি। কি জন্য? কথা বলবো। সেসব অহেতুক কথা যা কাল রাতে বলছিলে। সালমা মুভিন কড়া গলায় বললেন, আপনার সামনেই বলবো যা বলার। ভুল কিছু বললে ফোন কেটে দিয়েন। ইমামা শান্ত স্বরে বলল। মেয়ের অঙ্গভঙ্গিতে সালমা মুভিন নিশ্চিন্ত হয়ে যান। ইমামা নাম্বার ডায়াল করে, কিন্তু আসজাদের ফোনে না। কয়েকবার বেল বাজার পর অন্য পাশ থেকে ফোন তোলা হয়। কল জালাল রিসিভ করেছিল। খুশির স্রোত বয়ে যায় ওর মাঝে। হ্যালো, আমি ইমামা বলছি। জালালের নাম না নিয়ে ইমামা বলল, তুমি না বলে ইসলামাবাদ চলে গেলে কেন? আমি কাল দেখা করতে হোস্টেলে গেছি। জালাল বলল, আমি গতকাল ইসলামাবাদ এসেছি। আজ্জাদ, ইমামা বলল। আজ্জাদ? জালাল জিজ্ঞেস করে, তুমি কাকে বলছো? কাল রাতে বাবা বলল বিয়ের তারিখ নাকি ঠিক করে ফেলেছে। ইমামা, জালালের মাথায় যেন বাজ পড়ল। বিয়ের তারিখ? আমি জানতে চাই তোমার বাবা মায়ের সাথে কথা বলেছ? না ইমামা, আমি এখনো কথা বলতে পারিনি। তাহলে এখন বলো, আমি অন্য কাউকে বিয়ে করব না, তুমি জানো। কিন্তু এমন বিয়েও করব না তাদের সাথে কথা বলে জানাও কি বলবো। ইমামা, তোমার আশেপাশে কেউ আছে? জালাল বুঝতে পারে। হ্যাঁ। তাই আমাকে আসজাদ বলে ডাকছো? হ্যাঁ। আমি বাবা মায়ের সঙ্গে কথা বলছি। তুমি আবার কখন ফোন করবে? তুমি বলো তোমাকে কখন ফোন করব। কাল। তোমার বিয়ের তারিখ কবে? এটা আমাকেও জানানো হয়নি। ঠিক আছে, আমি আজকেই বাবা মায়ের সঙ্গে কথা বলছি। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। জালাল ভরসা দিয়ে ফোন রেখে দেয়। ইমামা মনে মনে শুকরিয়া আদায় করে, মা ভাবি কেউ ধরতে পারেনি। ও আসজাদ না, অন্য কারোর সাথে এতক্ষণ কথা বলছিল। এই বিয়ে তোমার বাবা আর আজম ভাই মিলে ঠিক করেছেন। তাই তোমার বা আসজাদের কথায় দেরি করা হবে না। সালমা মুভিন নরম স্বরে বলেন, আম্মি, মার্কেটে যাচ্ছি, কিছু জরুরি জিনিসপত্র লাগবে আমার। ফোনের ব্যাপার একরকম, কিন্তু বাড়ি থেকে বের হওয়া অনুমতি নেই। তোমার বাবা শুধু আমাকে না, দারোয়ানকেও বলে গেছে তোমাকে যেন বাইরে যেতে দেওয়া না হয়। আম্মি, সবাই আমার সাথে এমন কেন করছেন আপনারা? ইমামা অসহায় ভঙ্গিতে সোফায় বসে। আমি বিয়েতে অমত করিনি। বলেছি হাউস জব পর্যন্ত অপেক্ষা করতে, তারপর বিয়ে করব। আমার মাথায় কাজ করছে না তুমি বিয়েতে দেরি কেন চাইছো? বিয়ে তাড়াতাড়ি হলেও তোমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে না। এবার ইমামার ভাবি বোঝানোর চেষ্টা করে, অযথা কাল রাত থেকে সবাই টেনশনে। আমি অবাক হচ্ছি, আগে কখনো এমন জেদ করনি তুমি। তাহলে এখন কি হয়েছে তোমার? লাহোর যাওয়ার পর তুমি খুব অদ্ভুত হয়ে গেছো। তাছাড়া আমাদের চাওয়ায় কিছু হবে না, আগেও বলেছি। এটা তোমার বাবার সিদ্ধান্ত। সালমা মুবিন বললেন, আপনি অন্তত বাবাকে বোঝাতে পারতেন। ইমামা মায়ের কথায় প্রতিবাদ করে। কিসের জন্য? আপত্তির কিছু থাকলে বোঝাতাম। আমি কিছু খুঁজে পাইনি। ইমামা রাগ হয়ে ওখান থেকে উঠে নিজের রুমে চলে যায়। স্বাভাবিক সময়ের চেয়ে দেরিতে ঘুম ভাঙে সালারের। তাই ঘড়ি দেখে কলেজে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। সিকান্দার আর তাইবা করাচি গেছেন। বাড়িতে একা ও। কাজের লোক যখন নাস্তা নিয়ে রুমে ঢোকে তখন টিভি দেখছিল। নাসেরাকে একটু ভেতরে পাঠাও। কাজের লোককে দেখে কিছু মনে পড়ে। কাজের লোক বেরিয়ে যাওয়ার কয়েক মিনিট পর নাসেরা রুমে আসে। জি সাহেব, আমাকে ডেকেছেন? মধ্যবয়সী একজন গৃহপরিচারিকা ভেতরে ঢুকল। হ্যাঁ, কাজ আছে। নাসেরা, তোমার মেয়ে না ওয়াসিমদের বাড়িতে কাজ করে? রিমোট রেখে বলল ও। হাসিম সাহেবদের বাড়িতে? হ্যাঁ, তাদের বাড়িতে। হ্যাঁ, করে। মহিলা অবাক হয়ে তাকায়। কখন যায় তোমার মেয়ে ওই বাড়িতে?
এখন ওখানেই আছে। কি হয়েছে সালার সাহেব? কিছু না, তোমার মেয়েকে এই মোবাইল দিয়ে বলবে ইমামাকে দিয়ে আসতে। বেশ উদাসীন ভঙ্গিতে নিজের মোবাইল তুলে কাজের মহিলার দিকে বাড়ায়। নাসেরা থ হয়ে দাঁড়িয়ে থাকে। আমি আপনার কথা বুঝলাম না। মোবাইলটা আমার মেয়েকে দেব? হ্যাঁ, তোমার মেয়েকে দিয়ে বলবে কাউকে না জানিয়ে মোবাইলটা ইমামাকে দিয়ে আসতে। কিন্তু কেন? এটা জানা তোমার জন্য জরুরি না। যা বলছি তা করো। যদি কেউ জেনে যায় তাহলে? কেউ তখন জানতে পারবে যখন তুমি মুখ খুলবে। আর তুমি মুখ খুললে ক্ষতি তোমাদের মা মেয়ের হবে, অন্য কারো না। যদি মুখ বন্ধ রাখো তাহলে কেউ জানতেও পারবে না, তোমারও বেশ লাভ হবে। নাসেরা এবার কিছু না বলে নীরবে মোবাইল হাতে নেয়। সালার বলল, আবার বলছি, কেউ যাতে এ ব্যাপারে কিছু না জানে। নাসেরা মাথা নেড়ে চলে যাচ্ছিল। সালার পেছন থেকে ডাক দে, এক মিনিট দাঁড়াও। ওয়ালেট থেকে কিছু কারেন্সি নোট বের করে বাড়িয়ে বলল, এগুলো রাখো। নাসেরা ছোট্ট একটা হাসি দিয়ে নোটগুলো নেই। যেসব বাড়িতে কাজ করে সেখানকার ছেলে মেয়েদের এমন অনেক গোপন বিষয় তার জানা। এতে বাড়তি কিছু আয় হয়। তাৎক্ষণিকভাবে অনুমান করল সালার ইমামার চক্কর চলছে, আর এই মোবাইল সালারের পক্ষ থেকে ইমামার জন্য উপহার। কিন্তু এটা ভেবে অবাক হচ্ছে আগে কেন টের পায়নি। তার তো বিয়ে হচ্ছে, তাহলে এসব কাজ কারবার কেন করছে? আর একবার আমায় দেখো, ইমামা বিবেকে কত সহজ সরল ভাবতাম। নিজের অসতর্কতায় নাসরার বড্ড আফসোস হচ্ছিল। আব্বু, আপনার সঙ্গে কথা ছিল। জালাল রাতে বাবার রুমে আসে। জালালের বাবা তখন ফাইল দেখায় ব্যস্ত ছিলেন। হ্যাঁ বলো, কি কথা? জালাল এসে পাশের চেয়ারে বসে। কিছুক্ষণ চুপ করে থাকে। আনসার জাবেদ বুঝলেন ছেলে কিছু নিয়ে চিন্তিত। আব্বু, আমি বিয়ে করতে চাই। জালাল কোনো রকম ভূমিকা ছাড়া বলে ফেলল। কি? আনসার জাবেদ ছেলের মুখের দিকে তাকান। তুমি কি করতে চাও? আমি বিয়ে করতে চাই। হঠাৎ এই সিদ্ধান্ত? কালকে পর্যন্ত তো দেশের বাহিরে যাওয়া নিয়ে ব্যস্ত ছিলে, আর আজকে বিয়ের কথা নিয়ে আসছো? আনসার জাবেদ হাসলেন। বেশ ব্যাপারই এমন যে কথা বলতে হচ্ছে। আনসার জাবেদ গম্ভীর হয়ে গেলেন। আপনি জয়নবের ফ্রেন্ড ইমামাকে দেখেছেন? হ্যাঁ। তোমার পছন্দ? আনসার জাবেদ অনুমান করলেন। জালাল মাথা নেড়ে সায় জানায়। কিন্তু তাদের পরিবার অনেক ধনী। মেয়ের বাবা শিল্পপতি। তাছাড়া তারা মুসলমান না। আনসার জাবেদের কথার ধরন বদলে গেছে। আব্বু, ইমামা ইসলাম কবুল করেছে। ওর পরিবার কাদিয়ানি। জালাল বলে। ওর পরিবার জানে? না। তোমার মনে হয় তারা এই প্রস্তাব মেনে নেবে? আনসার জাবেদ তীক্ষ্ণ সুরে জিজ্ঞেস করলেন। আব্বু, ওর পরিবারের অনুমতির দরকার নেই। তাদের অনুমতি ছাড়া আমরা বিয়ে করতে চাই। মাথা ঠিক আছে তোমার? আনসার জাবেদ ধমক দেন। আমার মত নেই এই বিয়েতে। জালালের চেহারা নিভে যায়। আব্বু, আমি ওকে কথা দিয়েছি, নিচু গলায় বলল। আমাকে বলে কথা দাওনি? এ বয়সে এমন অনেক কথা দেওয়া নেওয়া হয়। তাই বলে কি নিজের জীবন নষ্ট করে ফেলবে? তাদেরকে পেছনে লাগিয়ে আবার সবাই ধ্বংস হয়ে যাব। আব্বু, আমি লুকিয়ে বিয়ে করব, কাউকে না বললে কিছু হবে না। আর যদি জেনে যাই তাহলে? তাছাড়া পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি তোমার বিয়ের কথা ভাবছি না। এখনো তোমাকে অনেক কিছু করতে হবে। আব্বু প্লিজ, আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। জালাল নিচু আওয়াজে বলল। আচ্ছা, যদি তাই হয় ওকে বলো ওর বাবা মায়ের সাথে কথা বলতে। ওর বাবা মা মেনে নিলে আমি তোমাদের বিয়ে করিয়ে দিব। আনসার জাবেদ আদেশের সুরে বললেন। কিন্তু আমি এমন কোনো মেয়ের সাথে তোমার বিয়ে হতে দেব না যে নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করতে চায়। আব্বু, আপনি ওর সমস্যা বোঝার চেষ্টা করুন। ও খারাপ মেয়ে না, অনেক ভালো। শুধু একজন মুসলমানকে বিয়ে করতে চায়, যাতে ওর পরিবার রাজি না। জালাল ইচ্ছাকৃত ইমামার বাগদানের কথা এড়িয়ে যায়। অন্য কারো সমস্যা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমারও হওয়া উচিত না। এটা ইমামার সমস্যা। ওকে বুঝতে দাও। তুমি নিজের কাজ করো, ভবিষ্যৎ নিয়ে ভাবো। আব্বু প্লিজ, আমার কথা বোঝার চেষ্টা করুন। মেয়েটার সাহায্য দরকার। বহু মানুষের সাহায্য দরকার। তুমি কজানার করবে? আর যাই হোক, আমাদের এবং তাদের স্ট্যাটাসে এত পার্থক্য যে তাদের সাথে কোনো ধরনের শত্রুতা বা বিরোধিতায় মোড় নেওয়া আমাদের পক্ষে সম্ভব না। বুঝেছো তুমি? তার উপর একটা অমুসলিম মেয়েকে ঘরে এনে চারপাশের সবাইকে কিভাবে মুখ দেখাবো?
আব্বু, ও মুসলমান হয়ে গেছে, আমি আপনাকে বলেছি। জালাল একটু বিরক্ত হয়ে বলল, 4 দিনের জানাশোনায় তোমার এমন প্রভাব পড়েছে যে ও মুসলমান হয়ে গেছে? আব্বু, আমার সাথে পরিচয় হওয়ার আগেই মুসলমান হয়েছিল। তুমি ইসলাম কবুল করতে দেখেছো ওকে? মাঝহাব নিয়ে ওর সাথে আমার বিস্তারিত কথা হয়েছে, তাই জানি। আচ্ছা, ধরে নিলাম এটা সত্য, তাহলে নিজের সমস্যা থেকে নিজে বের হোক। তোমাকে এর মাঝে টানা উচিত না। বাবা মায়ের সাথে সরাসরি কথা বলো, জানাক তোমাকে বিয়ে করতে চাই। তারপর আমি আর তোমার মা দেখব কি করা যায়। দেখো জালাল, ওর পরিবার তাদের ইচ্ছে আর খুশিতে তোমাদের বিয়েতে রাজি হলে আমিও আনন্দের সাথে মেনে নেব। কিন্তু নাম নিশানা ছাড়া কোনো মেয়ের সাথে আমি তোমার বিয়ে দেব না। আমরা একটা সমাজে থাকি, মানুষকে মুখ দেখাতে হয়। ছেলের বউয়ের পরিবার নিয়ে কি বলবে সবাই? এটা নাকি বাড়ি থেকে পালিয়ে এসেছে, নিজের পছন্দে আমার ছেলেকে বিয়ে করেছে। আব্বু, ওকে সাহায্য করা আমাদের ধর্মীয় কর্তব্যের মধ্যে পড়ে। আর আনসার জাবেদ ছেলেকে থামাক, ধর্মকে মাঝে টেনে আনবে না। সবকিছুতে ধর্ম টানা জরুরি না। ধর্মীয় কর্তব্য পালনের জন্য শুধু তুমি রয়ে গেছো, বাকি সব মুসলমান মরে গেছে। আপ মেয়েটা আমার কাছে সাহায্য চেয়েছে, তাই বলছি। দেখো বাবা, প্রসঙ্গ সাহায্য বা ধর্ম নিয়ে না, এখানে প্রয়োজন বাস্তবতা দেখা। খুব ভালো কথা, তোমার মাঝে সাহায্য করার অনুভূতি আছে এবং ধর্মীয় কর্তব্যের খেয়াল করো, কিন্তু মানুষের ওপর কিছু অধিকার তার বাবা মায়েরও আছে, যা ধর্মই ফরজ করেছে। সে অধিকারের স্বার্থে আমি চাই ওর পরিবারের বিরুদ্ধে গিয়ে তুমি ওকে বিয়ে করবে না। ধরো তুমি বিয়ে করে নিলে, এরপর কি হবে? কয়েক মাসে আমেরিকা চলে যাবে, ও বাড়িতে পড়ে থাকবে। আমার কাছে এত টাকা নেই যে আমি তোমাদের 4 জনের পড়াশোনা আর ওর পড়াশোনার খরচ করব। তুমি ভালো করেই জানো তোমার পেছনে আমার কত টাকা খরচ হচ্ছে। ও তো ডাক্তার হতে পারবে না, তাহলে কত বছর ঘরে বসিয়ে রাখবে? আর যদি ওর পরিবার আমাদের বিরুদ্ধে কেস ফাইল করে, তাহলে তুমি আমি দুজনেই জেল খাটবো। নিজের বোনের চিন্তা করো। তুমি কি চাও এই বয়সে আমি হাজতবাস করি? এমন কি হতে পারে তুমিও? বাবার কথার উপর জানাল কিছু বলতে পারল না। এসব ব্যাপারে এত আবেগ নিয়ে ভাবতে নেই। আমি তোমাকে পথ বলে দিয়েছি। ওকে বাবা মায়ের সাথে কথা বলে তাদেরকে রাজি করাতে বলো। হতে পারে তারা রাজি হয়ে যাবে, তাহলে আমার আপত্তি কিসের? যদি না পারে তাহলে বলে দিবে অন্য কাউকে বিয়ে করে ফেলতে। ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝবে তোমার এই সিদ্ধান্ত কত লোকসানদায়ক আমাদের জন্য। আনসার জাবেদ আলোচনার দেয়ালে শেষ পেরেক টুকলেন। আপা, আপনার রুম পরিষ্কার করে দেই? কাজের মেয়ে জিজ্ঞেস করলো। না, তুমি যাও, ইমামা হাত দিয়ে ইশারা করে বলল মেয়েটাকে। কাজের মেয়ে চলে না গিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তোমাকে বললাম না? ইমামা কিছু বলার চেষ্টা করলো, কিন্তু কথা গলাতেই আটকে যায়। কাজের মেয়ে ওড়নার নিচ থেকে একটা মোবাইল বের করছে দেখে ওর চোখ বড় হয়ে যায়। আপা, মা এটা দিয়ে বলল পাশের বাড়ির সালার সাহেব আপনাকে দিতে বলেছে। তড়ি ঘড়ি করে কাজের মেয়ে মোবাইল বাড়িয়ে দেয়। মোবাইলটা এক প্রকার ছোঁ মেরে হাতে নেয় ইমামা। হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে। দেখো, কাউকে বলবে না তুমি আমাকে মোবাইল এনে দিয়েছো, সাবধান করে। না আপা, চিন্তার কিছু নেই, কাউকে বলবো না। আপনার কিছু দেওয়ার থাকলেও দিতে পারেন। না, আমার কিছু দেওয়ার নেই, তুমি যাও। ইমামা নিজের কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা করে। কাজের মেয়ে বেরিয়ে গেলে রুম লক করে নেয় ও। কাঁপতে থাকা হাত আর অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন নিয়ে জালালের নাম্বারে ডায়াল করে। সব বিস্তারিত বলতে চায়। কল জালালের মা রিসিভ করলো। জালাল বাইরে, রাত ছাড়া ফিরবে না। তুমি জয়নবের সাথে কথা বলো, ওকে ডেকে দেই? জালালের মা বললেন, না আন্টি, আমার একটু তাড়া আছে, জয়নবের সাথে অন্য সময় কথা বলবো। জালাল ভাইকে কিছু বইয়ের কথা বলেছি, সেগুলোর কথা জিজ্ঞেস করতাম, পরে ফোন করব বলে ফোন রেখে দেয় ও। সেদিন দুপুরেও খায় না, শুধু রাত নামার অপেক্ষা করছিল, যাতে জালাল বাসায় ফিরলে কথা বলতে পারে। সন্ধ্যায় কাজের মেয়ে এসে আসজাদের ফোনের খবর দেয়। যখন নিচে আসে তখন লনে শুধু ওয়াসিম ছিল। ভাইকে পুরো এড়িয়ে ফোনের কাছে চলে আসে ও। রিসিভার তুলতেই অন্য পাশ থেকে আসজাদের গলা শুনে রক্ত টগবগ করে ওঠে। এটা জানার পরও যে এই বিয়ের পেছনে ওর বাবার ভূমিকায় বেশি, তবুও ভীষণ রাগ উঠছিল। আসজাদ ওর অবস্থা জিজ্ঞেস করছে। আসজাদ, তুমি আমাকে এভাবে ধোঁকা দিলে কেন? কিসের ধোঁকা দেওয়ার কথা বলছো ইমামা? বিয়ের তারিখ ঠিক করে ফেলা, কথা বললে না কেন? আঙ্কেল তোমার সাথে কথা বলেননি? জিজ্ঞেস করেছিলে
করেছিল, বলেছিলাম এখনই বিয়ে করতে চাই না, করার কিছু নেই। তাছাড়া সমস্যা কি, বিয়ে এখন হোক বা কয়েক বছর পর। আজজাদ, তোমার সমস্যা না থাকলেও আমার আছে। পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি বিয়ে করতে চাই না, তুমিও জানো। হ্যাঁ জানি, কিন্তু এই পুরো বিষয়ে আমি কোথাও ইনভলভ ছিলাম না। বিয়ে আঙ্কেলের পিড়াপিড়িতে হচ্ছে। তাহলে থামিয়ে দাও। কেমন কথা বলছো ইমামা? আমি কিভাবে থামাবো? আচ্ছা প্লিজ ইমামা, আমি পারবো না। বিয়ের কার্ড ছাপানো শেষ, দুই বাড়িতে আয়োজন করা হচ্ছে। আর পুরো কথা না শুনিয়ে রিসিভার নামিয়ে রাখে ও। ওয়াসিম বোনের কথোপকথনের দখল দেয়নি, শুধু শুনে গেছে। কিন্তু যখন ইমামা ফোন রাখলো তখন বলল, তুমি অযথা বিষয় নিয়ে এত বড় হাঙ্গামা করছো। কাল হলেও বিয়ে আজাদকেই করতে হবে, তাই এসব করে নিজের ঝামেলা বাড়ানো ছাড়া আর কিছু হচ্ছে না। বাবা তোমার উপর ভীষণ রেগে আছে। আমি তোমার মতামত চাইনি, নিজের কাজ নিয়ে থাকো। তুমি আমার সঙ্গে যা করেছো তা যথেষ্ট। ভাইয়ের উপর চোখ রাঙিয়ে রুমে চলে আসে ইমামা। রাতেও রুম থেকে বের হয় না ইমামা, কিন্তু কাজের মেয়ে খাবার দিয়ে গেলে খেয়ে নেই। রাত 11টার দিকে জালালকে ফোন করে। এবার কল জালালই তোলে। ও হয়তো ওর ফোনের অপেক্ষায় ছিল। সামান্য খোঁজ খবরের পর মূল কথায় চলে আসে। ইমামা, আমি আব্বুর সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি। তারপর ইমামা জিজ্ঞেস করে। একটু চুপ থেকে জালাল বলে, আব্বু এ বিয়েতে রাজি না। ইমামা কেঁপে ওঠে। কিন্তু আপনি তো বলছিলেন কোনো আপত্তি থাকবে না। হ্যাঁ ভেবেছিলাম, কিন্তু আব্বুর অনেক বিষয়ে আপত্তি আছে। তার মনে হয় আমাদের পারিবারিক স্ট্যাটাসে অনেক পার্থক্য। বাবা তোমার ফ্যামিলি সম্পর্কে জানে। তার সবচেয়ে বড় আপত্তি হচ্ছে ফ্যামিলির অনুমতি ছাড়া তুমি আমাকে বিয়ে করতে চাও। তিনি এটা ভেবে ভয় পাচ্ছেন যে এমন পরিস্থিতিতে তোমার ফ্যামিলি আমার ফ্যামিলির জন্য বিপদ ডেকে আনবে। ইমামা স্তব্ধ হয়ে কানের সাথে ফোন ধরে শুনতে থাকে। আপনি তাকে রাজি করানোর চেষ্টা করেননি? লম্বা নীরবতার পর জিজ্ঞেস করল। সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু আব্বু বলেছেন তোমার ফ্যামিলি এই বিয়েতে রাজি হলে আর কোনো আপত্তি থাকবে না। এটা বড় করে দেখবেন না তোমার ফ্যামিলি কোন মাযহাবের। কিন্তু তাদের ইচ্ছের বিরুদ্ধে বাবা আমাদের বিয়ে মানবে না। আর আপনি আপনি কি বলতে চান? ইমামা, আমি কিছু বুঝতে পারছি না। জালাল, আমার বাবা মা কখনো আমাদের বিয়ের জন্য রাজি হবেন না, কারণ এমন কিছু হলে পুরো কমিউনিটি তাদের বয়কট করবে, যা তাদের পক্ষে কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। তার উপর আজজাদের সাথে আমার বাগদানের কথা আপনি কিভাবে ভুলে যাচ্ছেন? ইমামা, তারপরও তাদের সাথে কথা বলো, হতে পারে কোনো পথ বেরিয়ে আসবে। আমি কালকে বাবার হাতে থাপ্পড় খেয়েছি শুধু এটুকু বলে যে আমি অন্য কারো প্রতি আগ্রহী। ইমামার কণ্ঠ কান্নায় জড়িয়ে আসে। আর যদি জানে আমি যাকে পছন্দ করি সে তাদের মাযহাবের না, তাহলে মেরে ফেলবে। প্লিজ জালাল, আপনি আঙ্কেলকে বোঝান। আমার সমস্যা খুলে বলুন, মিনতি করে ও। আচ্ছা, আমি কালকে আব্বুর সাথে আবার কথা বলবো, আম্মির সাথেও। তারপর জানাচ্ছি তারা কি বলে। জালালও চিন্তায় ছিল। ফোন রেখে দিয়ে ইমামার মন আরো বিষিয়ে উঠে। ওর কল্পনার জগতেও ছিল না জালালের বাবা মা এই বিয়েতে আপত্তি করতে পারে। মোবাইল হাতে নিয়ে শূন্য মস্তিষ্কে সেভাবেই বসে রইল। তোবার বাবা এ বিষয়ে আমার সাথে কথা বলেছে এবং তিনি যা বলেছেন সেটাই ঠিক। তোমার এসব বিপদে ঝাঁপিয়ে পড়ার কোনো দরকার নেই, জালালের মা পরিষ্কার গলায় বললেন। ইমামার অনুরোধে জালাল মায়ের সাথে কথা বলতে এসেছিল। কিন্তু আম্মি, এখানে বিপদের কি আছে? কিছু হবে না, আপনারা অকারণে এত ভয় পাচ্ছেন। জালাল কিছুটা প্রতিবাদ করল। তুমি ঠিক সেই পরিমাণ আহাম্মক যা পরিমাপ করা যায় না। ছেলের কথায় জালালের মা রেগে ওঠেন। ইমামার পরিবার আর ওর বাবাকে তোমার বাবা ভালো করে চেনে। তোমার কি মনে হয় বিয়ে করে ফেললেই তারা তোমাকে ছেড়ে দেবে, আমাদের কিছু না বলে বসে থাকবে? আম্মি, আমরা বিয়ে গোপন রাখবো, কাউকে বলবো না। আমি স্পেশালাইজেশনের জন্য বাইরে যাওয়ার পর ইমামাকেও নিয়ে যাব। সবকিছু আড়ালে থাকবে, কেউ কিছু জানতে পারবে না।
আর ইমামার জন্য এত বড় ঝুঁকি আমরা কেন নেব? তাছাড়া তোমার জানা উচিত আমাদের পরিবারে নিজেদের ভেতরে বিয়ে হয়, ইমামা বা অন্য কারো দরকার নেই। জালালের মা প্রসঙ্গ বদলে ফেলেন। যদি আমার আন্দাজ থাকতো তুমি এসব মেয়ের সাথে জড়িয়ে পড়বে, তাহলে আগেই কোথাও সম্বন্ধ ঠিক করে রাখতাম। রেগে বললেন, আমি ইমামাকে পছন্দ করি। তোমার পছন্দের এখানে মূল্য নেই। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে একত্রে আমি আর তোমার বাবা কি ভাবি, এবং আমরা কেউ ইমামা বা ওর পরিবার পছন্দ করি না। ও অনেক ভালো, আপনি চেনেন, বাসায় অনেকবার এসেছে, তখন তো খুব প্রশংসা করতেন। প্রশংসা করার মানে এই না যে ওকে ছেলের বউ বানিয়ে ফেলবো। আপনি অন্তত আব্বুর মতো বলবেন না? একটু সহানুভূতি নিয়ে ভাবুন। জালাল, তোমার বোঝা উচিত এই জেদ আর সিদ্ধান্তের কারণে আমাদের পরিবারের ওপর কেমন প্রভাব পড়বে। আমাদেরও স্বপ্ন আছে তোমাকে একটা উঁচু ও ভালো বংশে বিয়ে করানোর। তোমার বাবা এই বিয়েতে অনুমতি দিলেও আমি দেব না। ইমামাকে ছেলের বউ হিসেবে কখনো মানতে পারবো না। ইমামার অবস্থাটা বুঝুন, কত বড় পদক্ষেপ নিয়েছে। এখন ওর সাহায্য দরকার। যেহেতু নিজে এত বড় পদক্ষেপ নিয়েছে, সুতরাং অন্যের ওপর ঝামেলা চাপানোও উচিত না ওর। আমি ওকে খারাপ বলছি না, অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমাদের নিজস্ব কিছু সীমাবদ্ধতা আছে। মাথা খাটিয়ে ভাবো, স্পেশালাইজেশন করতে তুমি দেশের বাইরে যাবে, ফিরে এসে নিজের হসপিটাল করবে। জালালের মা নরমভাবে বলতে থাকে, বাবা, ভালো পরিবারে বিয়ে হলে মানুষের জন্য এগিয়ে যাওয়ার অনেক পথ খুলে যায়। তোমার জন্য এমনিতেই অনেক ভালো ভালো পরিবার থেকে সম্বন্ধ আসছে। যখন স্পেশালাইজেশন করে ফিরবে তখন আরো কত ভালো পরিবারে বিয়ে হতে পারে, তোমার কোনো আন্দাজ নেই। নিজে ভেবে দেখো, শুধু ইমামাকে বিয়ে করে কি পাবে তুমি? পরিবার ওকে বাদ দিয়ে দেবে। সমাজে যে বদনাম হবে তা আলাদা। বিয়ে হয়ে গেলেও আগামীতে সন্তানরা তোমাদের নিয়ে কি ভাববে, এটা ২-৪ দিনের বিষয় না, সারা জীবনের বিষয়, গম্ভীরভাবে বোঝালেন। জালাল কোনো রকম আপত্তি বা প্রতিবাদ ছাড়া চুপচাপ মায়ের কথা শোনে। চেহারা দেখে অনুমান করা যাচ্ছিল কথাই কতটুকু প্রভাবিত হয়েছে। পরের রাতে আবার কল দেয় ইমামা। ফোন জালাল রিসিভ করে। ইমামা, আমি কথা বলেছি। আব্বুর চেয়েও বেশি রেগে গেছেন। ইমামার আধভাঙা মন এবার পুরো ভেঙে যায়। বলেছেন এসব অহেতুক বিষয়ে নিজেকে জড়ানোর দরকার নেই। জালাল সোজাসাপটা বলে, তোমার সমস্যার কথা বলেছি, তিনি বলেছেন ওটা তোমার সমস্যা, আমাদের নয়। জালালের প্রতিটা শব্দের সাথে ইমামার কষ্ট বাড়ছিল। অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি রাজি না, মনে হয় হবেনও না। জালালের কণ্ঠ নিচু হয়ে আসে। প্রতিটা শব্দ ইমামার বুকে তীরের মতো গিয়ে লাগে। জালাল, আপনার সাহায্য প্রয়োজন আমার। ভাঙ্গা মন নিয়ে শেষ আশায় বলে, জানি ইমামা, কিন্তু আমার কিছু করার নেই, বাবা মা রাজি না। আপনি তাদের অনুমতি ছাড়া আমাকে বিয়ে করতে পারবেন না? না, তাদের মনে কষ্ট দিয়ে তোমাকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। প্লিজ জালাল, ইমামা মিনতি করে। আপনি ছাড়া আমার কোনো পথ নেই। আমি বাবা মায়ের অবাধ্য হতে পারবো না, আমাকে এসব করতে বাধ্য করো না। অবাধ্য হতে বলছি না, শুধু আপনার কাছে আমার জীবন ভিক্ষা চাইছি। ইমামার স্নায়ু দুর্বল হয়ে আসে, মনে করতে পারে না জীবনে এর আগে কখনো কারোর সামনে এমন অসহায়ের মতো কথা বলেছিল কিনা। আপনি শুধু আমাকে বিয়ে করুন, আপনার বাবা মাকে জানাতে হবে না। এরপর চাইলে তাদের পছন্দে অন্য কোথাও বিয়ে করে নিন, আমি আপত্তি করব না। এখন তুমি বাচ্চাদের মতো কথা বলছো। নিজে ভেবে দেখো, এমন বিয়ের কথা শুনলে আমার বাবা মায়ের প্রতিক্রিয়া কেমন হবে? বাড়ি থেকে বের করে দেবে আমাকে। এরপর তুমি আর আমি কি করব? আমরা দুজন পরিশ্রম করব, কিছু একটা জোগাড় হয়ে যাবে। তোমার সেই কিছু একটা দিয়ে আমি বাইরে পড়তে যেতে পারবো। ইমামা কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। না ইমামা, আমার এত স্বপ্ন আকাঙ্ক্ষা তোমার জন্য বা অন্য কারোর জন্যই আমি ছাড়তে পারবো না। ভালোবাসি, কিন্তু তুমি যে আবেগ দেখাচ্ছ আমি তা দেখাতে পারবো না। আর ফোন করবে না, পুরো বিষয়টা আমি এখানে শেষ করতে চাই। তোমার প্রতি আমার সহানুভূতি আছে, কিন্তু নিজের সমস্যার সমাধান নিজে বের করো। আমি তোমার কোনো সাহায্য করতে পারছি না। খোদা হাফেজ। জালাল কল কেটে দেয়। রাত 10টা 50। নিজের চারপাশের পৃথিবীকে ধোঁয়ার বিলীন হয়ে যায় দেখে ইমামা সবকিছু হাতের মুঠোয় থাকা এবং তা হাত ফসকে একদম দূরে কোথাও হারিয়ে যাওয়ার পার্থক্য ওর চেয়ে ভালো হয়তো কেউ বলতে পারবে না। অসাড় মন আর ক্ষতবিক্ষত স্নায়ু দিয়ে দীর্ঘ সময় বিছানায় পা ঝুলিয়ে মূর্তির মতো বসে থাকে। বাবাকে সব বলা দেওয়া উচিত এখন, এছাড়া কোনো পথ নেই।
এতে হয়তো তিনি নিজেই আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। তাতে অন্তত এই বাড়ি থেকে মুক্তি পাবো। আমি আসজাদকে বিয়ে করব না, তাই শপিং এর তো প্রশ্নই আসে না, ইমামা শক্ত গলায় মাকে বলল। পরের দিনের কথা, সালমা মুবিন মেয়েকে মার্কেটে নিয়ে যাওয়ার কথা বলতে এসেছিলেন। আগে বিয়ে নিয়ে আপত্তি ছিল, এখন আসজাদকে নিয়ে চাও কি তুমি? সালমা রেগে বললে। শুধু এটাই, আপনারা আসজাদের সাথে আমার বিয়ে দিবেন না? তাহলে কার সাথে দেব? হাসিম মুবিন হঠাৎ খোলা দরজা দিয়ে ভেতরে এসে জিজ্ঞেস করলেন। করিডোর থেকে মেয়ে আর স্ত্রীর কথা শুনে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি। ইমামা একদম চুপ হয়ে যায়। বলো, কাকে বিয়ে করতে চাও? এখন মুখ কেন বন্ধ? আজ্জাদকে কেন বিয়ে করবে না? সমস্যা কি তোমার? বাবা, বিয়ে একবারই হয় এবং আমি তার নিজেরই পছন্দ করব। ইমামা কিছুটা সাহস জুগিয়ে বলল। কাল পর্যন্ত তো আজ্জাদ তোমার পছন্দ ছিল। হাসিম মুবিন দাঁত কিড়মিড়িয়ে বললেন। কাল পর্যন্ত ছিল, আজ বা এখন নেই। এখন কেন নেই? কি হয়েছে পছন্দের? বাবা, আমি কোনো মুসলমানকে বিয়ে করব। হাসিম মুবিনের মনে হলো আকাশ ভেঙে তার মাথায় পড়েছে। কি কি বললে তুমি? নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। আমি কোনো অমুসলিমকে বিয়ে করব না, কারণ আমি ইসলাম কবুল করেছি। পরের কয়েক মিনিট রুম জুড়ে নিস্তব্ধতা ছেয়ে থাকে। সালমা মুবিন নির্বাক হয়ে যান। হাসিম মুবিন পাথরের মূর্তির মতো মেয়ের দিকে তাকিয়েছিলেন। তার মুখ খোলা, যেন শ্বাস নিতে ভুলে গেছেন। কল্পনায়ও ছিল না জীবনে কখনো সন্তান দিয়ে, তাও সবচেয়ে আদরের মেয়ের কারণে তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তার 40 বছর জীবনের সব সাধনা ঝড়ের কবলে এসে দাঁড়িয়েছে। তুমি কিসব আজে বাজে কথা বলছো? তার মধ্যে ক্ষোভের ঢেউ ওঠে। বাবা, আপনি জানেন আমি কি বলছি, খুব ভালো করে জানেন। তুমি পাগল হয়ে গেছো। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। কিছু না বলে শুধু না বোধক মাথা নাড়ে। বাবার মানসিক অবস্থা বুঝতে পারছিল। এজন্য তোমাকে জন্ম দিয়েছি, বড় করেছি, যাতে তুমি তুমি হাসিম মুবিন কথা খুঁজে পেলেন না বলার মতো। শুধু আজাদকে বিয়ে না করার জন্য তুমি এসব করছো, তাই না? যেন আমরা তোমার বিয়ে সে ছেলের সাথে দিই যাকে তুমি পছন্দ করো। না বাবা, তেমন কিছু না। এমনই, তুমি বোকা ভাবো আমাকে। তার মুখে ফেনা উঠে গেল। আপনি যার সাথে ইচ্ছে বিয়ে দিতে পারেন, আমি আপত্তি করব না। শুধু সে আপনাদের কমিউনিটির হতে পারবে না। তাতে অন্তত এটা বলতে পারবেন না আমি নির্দিষ্ট কারোর জন্য এসব করছি। 2 শুক্রবার মিলিয়ে 8 দিনের বাচ্চা তুমি। জানো কি হে? দাঁতে দাঁত চেপে বললেন তিনি। আমি সব জানি বাবা। আমার বয়স 20 বছর এখন, আর আপনার আঙ্গুল ধরে হাঁটা বাচ্চা নেই। এটাও জানি এই মাঝহাবের কারণে আমাদের পরিবারের এত সমৃদ্ধি। স্থির আর স্পষ্ট গলায় বলল ও। তুমি তুমি কখনো মাফ পাবে না। তুমি। হাসিম মুভির মেয়ের দিকে আঙ্গুল তাক করে বলতে থাকেন। ইমামা তার জন্য মায়া লাগছিল। নিজে জাহান্নামে দাঁড়িয়ে অন্যকে জাহান্নামের হুমকি দেওয়া মানুষটার জন্য দয়া হচ্ছিল। চোখের উপর পর্দা টানা, হৃদয়ে মোহর লাগানো মানুষটার জন্য করুণা যাচ্ছিল। আত্মমগ্ন ও বিভ্রান্তির সবচেয়ে উপরে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা মানুষটার জন্য দুঃখ লাগছিল। তুমি গোমরাহের পথে চলে গেছো কয়েকটা বই পড়ে। ইমামা তাকে বাধা দেয়। আপনি এসব বিষয়ে আমার সাথে তর্ক করতে পারবেন না বাবা। আমি সব জানি, এখন খুঁজে দেখেছি, যাচাই করেছি, নিশ্চিন্ত হয়েছি। এখন কি বলে বুঝাবেন? আপনি নিজের পছন্দের পথ বেছে নিয়েছেন, আমি নিজের পছন্দের। আপনি সেটা করেছেন যেটা নিজে সঠিক ভেবেছেন। আমি সেটা করছি যেটা আমার সঠিক মনে হয়েছে। আপনার আকীদা আপনার ব্যক্তিগত সমস্যা, আমার আকীদা আমার ব্যক্তিগত সমস্যা। তাই আমাকে আমার সিদ্ধান্ত নিতে দেওয়াই ভালো। আবেগের বশে করা মূর্খতা না, খুব ভেবেচিন্তে নেওয়া পদক্ষেপ হিসেবে আমার সিদ্ধান্ত মেনে নিন। খুব গম্ভীর হয়ে বলল। হাসিম মুবিনের রাগ আরো বেড়ে যায় এতে। আমি আমার মেয়েকে মাযহাব পরিবর্তন করতে দেব যাতে পুরো কমিউনিটি আমাকে বয়কট করে দেয়? আমি ফুটপাতে চলে আসব? না ইমামা, এটা হতে পারে না। তোমার মাথা খারাপ হয়ে গেছে। এর মানে এই না যে আমাকেও মাথা খারাপ করতে হবে। যে মাযহাব ইচ্ছে কবুল করো, কিন্তু বিয়ে তোমার আস্তাদের সাথেই হবে। ওর বাড়িতেই যেতে হবে। সেই বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নিও কি করবে আর কি করবে না। হয়তো ততদিনে মাথা ঠিক হয়ে যাবে। তিনি উত্তেজিত হয়ে রুম ছেড়ে বেরিয়ে গেলেন। যদি জানতাম তোমার জন্য এত অপমান হতে হবে তাহলে জন্মের সময়ই গলা টিপে মেরে ফেলতাম। হাসিম মুবিন চলে গেলে সালমা মুবিন দাঁত কিড়মিড়িয়ে বললেন। তুমি আমাদের মান সম্মান ধুলোয় মেশানোর কসম খেয়েছো। ইমামা চুপ করে মায়ের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ এভাবে বকাবকি করে তিনিও রুমের থেকে বেরিয়ে যান। তার যাওয়ার হয়তো ঘন্টা খানিকই হয়েছিল যখন দরজায় নক করে আসাদ ভেতরে ঢুকে।
এই সময় আসাদকে এখানে আশা করেনি ইমামা। তার চেহারায় দুশ্চিন্তার ছাপ। বুঝতে বাকি নেই হাসি মুবিন ডাকিয়েছে এবং সবকিছু বলেছে। এসব কি হচ্ছে ইমামা? ভেতরে ঢুকেই আসাদ জিজ্ঞেস করেন। ইমামা বিছানায় বসেছিল। এসব কেন করছো তুমি? আসজাদ, তোমাকে যদি বলা হয় তাকে আমি কি করছি, তাহলে এটাও বলা হয়েছে কেন করছি। তোমার কোনো আন্দাজ আছে কি করছো? আসজাদ চেয়ার টেনে বসলো। হে আছে। এই বয়সে মানুষ আবেগের বশে অনেক ভুল সিদ্ধান্ত নেয়। আবেগের বশে কেউ মাযহাব বদলায়? হুম। আমি 4 বছর ধরে ইসলাম সম্পর্কে পড়েছি। 4 বছর কম সময় না। তুমি মানুষের কথায় প্রভাবিত হয়ে, আমি কারো কথায় প্রভাবিত হইনি। যা ভুল দেখেছি ছেড়ে দিয়েছি, ব্যাস। আসজাদ বিরক্ত হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ঠিক আছে, এসব কথা বাদ দাও। বিয়েতে কেন আপত্তি? তোমার আকীদার পরিবর্তনের বিষয় আলাদা, অন্তত আমাদের বিয়েটা হতে দাও। তোমার সাথে আমার বিয়ে জায়েজ না। ওর কথায় আসজাদ থ বনে যায়। আমি অমুসলিম? হ্যাঁ, তুমি অমুসলিম। আঙ্কেল ঠিক বলেছিলেন, কেউ তোমার ব্রেন ওয়াশ করেছে। তাহলে এমন মেয়েকে কেন বিয়ে করতে চাইছো? অন্য কাউকে করো। কারণ আমি চাই না তুমি এভাবে নিজের জীবন নষ্ট করে ফেলো। আসজাদের কথায় ইমামা অদ্ভুত ভঙ্গিতে হাসে। জীবন নষ্ট করা? এই জীবন যা তোমাদের মতো মানুষের সঙ্গে কাটাচ্ছি, যারা টাকার জন্য মাযহাব বদলায়। বিহেভ ইউরসেলফ। কথা বলার সব ম্যানার্সও ভুলে গেছো। কোন বিষয়ে কতটুকু বলা যায় কতটুকু না সেটাও মনে রাখোনি। আসজাদ ধমকে বলল, আমি এমন কাউকে সম্মান দেখাতে পারবো না যারা মানুষকে গোমরাহ করে। ইমামা তেজি গলায় বলল, যে বয়সে তুমি আছো সেই বয়সে সবাই এমন কনফিউজ হয়ে যায়, যেমন তুমি হয়েছ। যখন এই বয়সে পেরিয়ে যাবে তখন বুঝবে তুমি না, আমরা ঠিক ছিলাম। আসজাদ আবার বোঝানোর চেষ্টা করে, যেহেতু তোমরা ভাবছো আমি ভুল, তাহলে আমাকে একা ছেড়ে দিচ্ছ না কেন? এভাবে কেন আটকে রেখেছো? যদি নিজেদের মাঝহাবের সত্যতাই তোমাদের এত বিশ্বাস, তাহলে আমাকে বাড়ি থেকে বের হতে দাও, সত্য খুঁজতে দাও। আপন কেউ নিজের ক্ষতি করতে চাইলে তাকে একা ছাড়তে নেই, তাও একটা মেয়েকেই। মামা, এ বিষয়ে সংবেদনশীলতা বোঝার চেষ্টা করো, নিজের ফ্যামিলির চিন্তা করো। তোমার জন্য সবকিছু ঝুঁকির মুখে পড়েছে। আমার জন্য কিছু ঝুঁকিতে পড়েনি, কিছু না। পড়লেও আমি কেন পরোয়া করব না? তোমাদের জন্য আমি কেন দোজখে যাব? শুধুমাত্র বংশের নামের জন্য কেন নিজের ঈমান হারাবো? না আসজাদ, আমি তোমাদের সাথে গোমরাহের পথে হাঁটবো না। যা করতে চাইছি আমাকে করতে দাও। ইমামা পরিষ্কার জানিয়ে দেয়, তুমি আমাকে জোর করে বিয়ে করলেও লাভ হবে না। আমি নিজেকে তোমার স্ত্রী মানব না, তোমার বিশ্বস্ত হব না। সুযোগ পেলে পালিয়ে যাব। আদতে কবছর আমাকে এভাবে বন্দি করে রাখবে, পাহারা দেবে? আমার শুধু কয়েক মিনিট লাগবে তোমার বন্দিশালা থেকে পালাতে। তোমার বাচ্চাও সঙ্গে নিয়ে যাব। জীবনভর কখনো আর ওদের দেখতে পাবে না। কল্পনাতীত ভবিষ্যতের নকশা এঁকে আসজাদকে ভয় দেখানোর চেষ্টা করল। আমি তোমার জায়গায় থাকলে ইমামা হাশিমের মতো মেয়েকে বিয়ে করতাম না। এটা সম্পূর্ণ ক্ষতির চুক্তি, বোকামির শেষ সীমা। ভেবে দেখো, পিছিয়ে যাও। সামনে তোমার পুরো জীবন পড়ে আছে। তুমি চাইলে যে কোনো মেয়েকে বিয়ে করে সুখী জীবন কাটাতে পারো, কোনো ধরনের অস্থিরতা অশান্তি ছাড়া। কিন্তু আমার সাথে তা হবে না। আমি তোমার জন্য সবচেয়ে খারাপ স্ত্রী প্রমাণিত হব। সুতরাং পুরো বিষয় থেকে আলাদা হয়ে যাও, বিয়েতে না করে দাও। আঙ্কেল আজমকে বলো তুমি বিয়ে করবে না আমাকে, না হলে কিছুদিনের জন্য বাড়ি থেকে গায়েব হয়ে যাও। যখন সব সমস্যা শেষ হবে ফিরে এসো। আমাকে আহাম্মকের মতো বুদ্ধি দেওয়া বন্ধ করো। কোনো মূল্যেই আমি তোমাকে ছাড়বো না, বিয়েতেও অমত করবো না, এই বিষয় থেকে আলাদাও হব না, বাড়ি থেকেও কোথাও যাব না। আমি তোমাকেই বিয়ে করব ইমামা। এখন এটা আমাদের পরিবারের সম্মান ও নামের প্রশ্ন। এই বিয়ে না হলে বা তুমি বাড়ি থেকে চলে গেলে আমাদের পরিবার কী পরিমাণ ক্ষতির মুখোমুখি হবে সে ধারণা নেই তোমার। থাকলে এমন আহাম্মকের মতো বুদ্ধি দিতে না। যতদূর কথা রইল খারাপ স্ত্রী হওয়ার বা বাড়ি থেকে পালানো সেটা পরের সমস্যা। আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি এমন টেম্পারমেন্টের মালিক নও যে অন্যদের অহেতুক চিন্তায় রাখবে, তাও আমাকে, যাকে তুমি ভালোবাসো। আসজাদ বেশ নিশ্চিন্ত ভঙ্গিতে বলল, ভুল ভাবছো, আমি তোমাকে ভালোবাসি না। বিশেষ করে মানসিকভাবে তোমার সঙ্গে এবং তোমার সাথে থাকা সম্পর্ককে আমি তখন থেকে মুছে ফেলেছি যখন মাঝহাব বদলেছি। এখন আমার জীবনের কোথাও তুমি নেই। যদি আজ আমি নিজের ফ্যামিলির জন্য সমস্যা তৈরি করতে পারি, তাহলে কাল তোমার জন্যও পারবো। তোমার আন্দাজ করা উচিত, তাই পুরনো ধারণা থেকে বেরিয়ে আসো। আমরা দুজন এক হতে পারবো না। আমি তোমার পরিবারের অংশ হতে চাই না। আসজাদ,
তোমার আমার মাঝে অনেক দূরত্ব নেমে এসেছে, এত দূরত্ব যে এখন আমি তোমাকে দেখতেও পাই না। আর এই দূরত্ব আমি কখনো শেষ হতে দেব না। তোমার সঙ্গে বিয়ের জন্য মোটেও প্রস্তুত নই আমি। আজজাদ বদলে যাওয়া চেহারা নিয়ে ইমামার দিকে তাকিয়ে রইল। চলবি?